নির্বাচন পণ্ড হয়ে গেলে এর বিকল্প কি, অল্টারনেটিভটা কি আমরা জাতি হিসাবে? কারণ হচ্ছে যদি আরো কন্টিনিউ করে এই সরকার, তাহলে কে লাভবান হবে? এরকম একটা অভ্যুত্থান বা বিপ্লবের পরে একটা দেশের রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়, তো সেই শূন্যতার মধ্যে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। আওয়ামী লীগ সহ যারা হচ্ছে 14 দলীয় যারা মিত্ররা, তারা তো আসলে চেষ্টা করে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। আসিফ মাহমুদের যে পজিশন থেকে তাদের যে নেমে যাওয়া, আমি এটাকে অনেক পজিটিভ একটা সাইন বলবো। কারণ আসলে আমাদের দেশে তো হচ্ছে যে ইতিহাস হচ্ছে যে যারা ক্ষমতায় বসেন তারা তার কখনো ছাড়তে চায় না। বাংলাদেশের নির্বাচন নিয়ে তো অনেক অনেক অনিশ্চয়তা, শঙ্কা কিংবা সংশয়ের কথা আমরা এতদিন শুনেছি। এখন আগামীকাল তফসিল ঘোষণা হবে। অনেকেই বলছেন তফসিল ঘোষণা করা মানেই তো নির্বাচনের ট্রেনে বাংলাদেশ চড়ে বসলো, গন্তব্যে পৌঁছাতে হয়তো মাস দুয়েক লাগবে। আপনার কাছে কি মনে হয় এই তফসিল ঘোষণা সব সংশয়কে দূর করে দিল, নাকি সংশয় তারপরেও কোনো কোনো জায়গায় থেকে যাওয়ার সুযোগ আছে? জি দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে নির্বাচনটা সেইভাবে হয়নি, এরকম কিন্তু কোনো ইতিহাস বাংলাদেশে নেই। হ্যাঁ, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক সন্দেহ আছে আমাদের সবার। এই সরকারের সক্ষমতা নিয়ে অনেক সমালোচনা ইদানিং আমরা করি, আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। কিন্তু যখন তফসিল ঘোষণা করা হবে, তারপরে গিয়ে নির্বাচন পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আমার দৃষ্টিতে খুবই কম। এবং নির্বাচন পণ্ড হয়ে গেলে এর বিকল্প কি, অল্টারনেটিভটা কি আমরা জাতি হিসাবে? কারণ হচ্ছে যদি আরো কন্টিনিউ করে এই সরকার, তাহলে কে লাভবান হবে? জাতি তো আসলে লাভবান হচ্ছে না, এবং দেশের মানুষ তো আসলে যথেষ্ট ত্যক্ত বিরক্ত। তারা চাচ্ছে যে একটা নির্বাচন, এমনকি বাইরের দুনিয়ার লোকজন চাচ্ছে একটা নির্বাচন হয়ে গেলে তারপরে হচ্ছে আমাদের যখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে, তখন বাইরের দুনিয়ার মানুষের আমাদের সাথে যে লেনদেন বাংলাদেশের সাথে, সেটা বাড়বে। এমনকি আমাদের নিকট প্রতিবেশী তারাও আমাদের সাথে ক্যালিব্রেট করবে তাদের যে সম্পর্ক ভারত। তো সব মিলিয়ে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, এটা রাজনীতিবিদরা নিশ্চয়ই বোঝেন, এবং বড় বড় রাজনৈতিক দলগুলি অবশ্যই বোঝেন। সুতরাং আমার দৃষ্টিতে কিছু কিছু সংশয় থেকেই যায় তাদের অক্ষমতার কারণে। কিন্তু বড় দল যেটা, বিশেষ করে বিএনপি, যদি নির্বাচন করার ব্যাপারে বদ্ধপরিকর থাকে, হ্যাঁ, কিছু কিছু আনসার্টেনটি তো দেশে রয়েই গেছে। যেমন মনে করুন যে আওয়ামী লীগ সহ যারা হচ্ছে 14 দলীয় যারা মিত্ররা, তারা তো আসলে চেষ্টা করবে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, নানানভাবে চেষ্টা করবে, যেহেতু তাদেরকে এখনো ইলেকশনে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে না কোনোভাবেই। এমনকি জাতীয় পার্টিও নির্বাচন করতে পারবে কিনা শিওর না। তো সব মিলিয়ে তারা তো নাখুশ হওয়ার অনেক কারণ রয়েছে। তো এই জন্য কিছুটা আনসার্টেনটি থেকেই যায়। অন্যান্য 10টা ইলেকশন, 12টা ইলেকশনের মতো এবার ত্রয়োদশ ইলেকশনটা না। কারণ হচ্ছে এটা একটা নতুন প্রেক্ষাপট, নতুন একটা রাজনৈতিক অবস্থা বাংলাদেশে। কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচন মানে ফেব্রুয়ারিতে হওয়া প্রয়োজন, এবং এই ব্যাপারে জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে যদি কোনো ধরনের মানে ব্যাপক দুর্যোগ না ঘটায় ফেলে কেউ, তাহলে নির্বাচন হবে এবং হওয়া উচিত। ওকে, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু জানি, সেটি হলো যে এনসিপি প্রসঙ্গে বরং আপনার কাছে জানি। এনসিপির দুটি খবর আমরা দেখছি। একটি হলো দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তারা পদত্যাগ করেছেন, ক্ষমতা ছেড়েছেন নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য। অর্থাৎ আগামী দিনে তারা প্রার্থী হবেন এবং সেখান থেকে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবেন। ক্ষমতা থেকে ক্ষমতায় ট্রান্সফারের একটা মাঝখানে হয়তো সময় থাকবে। এবং একই সাথে তারা 125টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। একটু চোখে পড়ছে যে তারা ইভেন বেগম জিয়ার দিনাজপুর 3 আসনেও একজন প্রার্থী ঘোষণা করছে। এটি অনেকের কাছে মনে হচ্ছে একটু দৃষ্টিকটু লাগছে কিংবা অন্যরকম লাগছে। বেগম জিয়ার ক্ষেত্রে সবারই এক ধরনের সহানুভূতি কিংবা সম্মানের জায়গাটা আছে। এনসিপির জনপ্রিয়তা কমছে, এখনো তাদের হম্বিতম্বি সেটা আছে। মাঠ পর্যায়ে তারা এখনো জুলাইয়ের চেতনাকে ধারণ করে আছে বলে অনেকে মনে করছেন। সবকিছু মিলে আগামী নির্বাচনে এই এনসিপির ভূমিকা, তাদের সম্ভাবনা, তাদের সংকটের জায়গাগুলো একটু শুনি আপনার কাছে। দেখুন, নির্বাচন থেকে এনসিপি, আমার কাছে যেটি মনে হয় যে আমাদের খালিকুজ্জামান ভাই যেটি বলেছেন যে এরকম একটা অভ্যুত্থান বা বিপ্লবের পরে একটা দেশের রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়, তো সেই শূন্যতার মধ্যে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।
সে অনিশ্চয়তাগুলো অনেক সময় একটা জাতিকে আপনার অনেক ইতিবাচক ভাবে আপনার হচ্ছে যে ইতিবাচক ডিরেকশনে নিয়ে যেতে পারে, আবার অনেক নেতিবাচক দিকেও আপনার নিয়ে যেতে পারে। তো আমি দুটো জিনিস বলতে চাই। একটা হচ্ছে যে আপনার ওই শূন্যতার জায়গায় নির্বাচনের যে আয়োজন কতটুকু প্রস্তুত সেটি নিয়ে তো নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং শঙ্কা রয়েছে, কিন্তু নির্বাচনের একটা প্রয়োজনীয়তা সেটি অনেকটা আমাদের কাছে বানিয়ে হচ্ছে ক্লিয়ার। যদিও বিভিন্ন জরিপে দেখাচ্ছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা বিভিন্ন জরিপে অংশগ্রহণ করেছেন তারা এখনো নির্বাচনটাকে ওই লেভেলের আপনার প্রায়োরিটি দিয়ে আনসার্টেনটিস। এখন এর মধ্যে আপনার যে আপনার শিক্ষার্থীদের যে দুইজন প্রতিনিধি গভর্নমেন্ট থেকে যে পদত্যাগ করেছেন, আমি একটা জায়গা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের আগের যে ইলেকশন সেই ইলেকশন থেকে এই ইলেকশনটাকে সবাই আশা করছেন যে এই ইলেকশনটা একটু ব্যতিক্রম হবে। তো সেই ব্যতিক্রমটা আসলে হবে কিনা সেটা বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বোঝা যাবে, যে আসলে মানুষ অন্য সমস্ত ইলেকশন থেকে এই জায়গাতে সে স্বাধীন এবং হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে সে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা, এবং হচ্ছে যে একটা ভালো পলিটিক্যাল ফিউচার আদৌ বাংলাদেশে সম্ভব কিনা। তো আমি এই জায়গায় এনসিপির যে দুটো মুভ, একটা হচ্ছে যে তাদের because of the conflict of interest, a lot of pressure from different sectors, যে মাহফুজ আলম এবং যে আরেকজনের যে আসিফ মাহমুদের যে পজিশন থেকে তাদের যে নেমে যাও, আমি এটাকে অনেক পজিটিভ একটা সাইন বলবো। কারণ আসলে আমাদের দেশে তো হচ্ছে যে ইতিহাস হচ্ছে যে যারা ক্ষমতায় বসেন তারা কখনো ছাড়তে চান না। তো আমার কাছে মনে হয় ওনারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছেন, সেটি এক্সাম্পল তৈরি করেছেন, এবং আই হোপ দ্যাট উইল কন্ট্রিবিউট পজিটিভলি। এন্ড এট দ্য সেম টাইম এনসিপির যে আপনার প্রার্থী ঘোষণা, বিভিন্ন জরিপে আপনার হচ্ছে কনসিস্টেন্টলি এটা প্রেজেন্ট করা হচ্ছে যে এনসিপির হচ্ছে আপনার হচ্ছে যে পাবলিক সাপোর্ট আপনার কম, আগের থেকেও কমছে, বাট স্টিল দেয়ার আর সার্টেন পার্সেন্টেজ। এখন আপনি যদি ওভারঅল পলিটিক্যাল সিনারিওটা যদি চিন্তা করেন, বা আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই জায়গায় যদি চিন্তা করেন, সেখানে বড় দলগুলোর একটা মারাত্মক লেভেলের আপনার হচ্ছে প্রভাব থাকে। সেখানে নতুন একটা দলের ব্যাপারে মানুষের নানা ধরনের সংখ্যা থাকে। তো এনসিপির এখানে আমাদের কাছে অবভিয়াস যে ইয়াংরা হচ্ছে যে এখানে নেতৃত্বে আছে প্রাইমারিলি, এবং হচ্ছে যে সেটা অনেকে বলছেন যে আসলে ইয়াংরা হয়তো তাদেরকে সাপোর্ট করবে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এনসিপির টার্গেটটা কি, এই ইলেকশনে তারা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে চান, এবং এর মধ্য দিয়ে তাদের আসলে ভবিষ্যৎ রাজনৈতিক প্রস্তুতি এবং পরিকল্পনার কি ধরনের বিষয় আছে সেগুলো হচ্ছে দেখার বিষয়। তো আমি বলবো যে এখানে এনসিপি যদি আপনার এনসিপি আলটিমেটলি একটা পার্টিকুলার জোটে জয়েন করেন, সেটা সাস্টেন করেন, সেই জোট কোন দিকে যায় এবং বড় পার্টিগুলোর সাথে তাদের কার সাথে অ্যালায়েন্স এবং অ্যালাইনমেন্টটা হয়, ওইটার উপরে আপনার হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের পলিটিক্যাল যে ফিউচার সেটা হচ্ছে অনেকগুলো জায়গা আপনার হচ্ছে যে টাচ হওয়ার সম্ভাবনা ওই জায়গায় আছে। তো আমি বলবো যে এনসিপি ইভেন তো 5-6% তার সাপোর্ট, কিন্তু আপনার হচ্ছে যে ইয়াংদের একটা শক্তি আছে, এবং তারা কাদের সাথে জোট করছে, কাদের সাথে যাচ্ছে, এবং আলটিমেটলি যে ইলেকশন হবে সেই ইলেকশনে কোন আপনার ব্লকের সাথে তারা অ্যালাইন হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অন্ততপক্ষে পরের ইলেকশনের জন্য ওটার যে গতিধারা, সেই গতিধারা আপনার হচ্ছে যে ঠিক করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে।